হিমাচল প্রদেশ, যাকে আমরা দেবভূমি নামে জানি, যার অর্থ ঈশ্বরের দেশ, যেখানে পাহাড়ের বুক চিরে নেমে এসেছে অজস্র জলধারা, যেখানে রয়েছে উঁচু উঁচু তুষারাবৃত পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই মনোরম দৃশ্য, যেখানে দুঃসাহসিক কিছু কাজ করে ফেলা যায়, স্বপ্নের সাথে ডানা মেলে উড়ে যাওয়া যায়। তো আজকে আমি তোমাদের নিয়ে যাব সেই স্বপ্নেরই দেশে, যেখানে যাওয়ার পরিকল্পনা সবাই কম বেশি করেই রেখেছো। প্রিয়াঙ্কা স্টাইরির একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা উঠে পড়েছি নেতাজি এক্সপ্রেসে এবং সেইখান থেকে 7 সমুদ্র 13 নদী পার করে পৌঁছে গেলাম আমরা দিল্লি, এবং দিল্লি থেকে চণ্ডীগড়। স্টেশন থেকে বেরিয়ে আমাদের দলের সবাইকে আমরা একসঙ্গে করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এটা আমাদের গ্রুপ ট্যুর, তাই দুটো ট্রাভেলার বুক করা হয়েছে এবং আমরা সেই ট্রাভেলারে করে বেরিয়ে পড়লাম। এখান থেকে শুরু হয় আমাদের ফার্স্ট ডের জার্নি। চণ্ডীগড় থেকে সিমলার দূরত্ব প্রায় 113 কিলোমিটার, সময় লাগে প্রায় 4 ঘন্টা। তো এই ভিডিওতে আমি তোমাদের আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং কিছু জানা অজানা তথ্যও জানাবো। তো ভিডিওটি একদম স্কিপ করলে চলবে না, আমার সঙ্গে চলো, ভিডিওটি দেখতে থাকো। মাঝ রাস্তায় আমাদের লাঞ্চ করে সিমলা পৌঁছাতে প্রায় রাত হয়ে গেল। এই ট্যুরটার সম্বন্ধে সব রকম ইনফরমেশান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এবং এই হোটেলগুলোর নাম এবং ফোন নাম্বার এই ভিডিওতেই দেওয়া আছে। সেকেন্ড ডেটা আমরা শুরু করলাম সিমলা হোটেলের এই দুর্দান্ত ভিউ এবং এত সুন্দর অপূর্ব একটা সানরাইজ দিয়ে। এই মিষ্টি রোদ গায়ে মেখে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে পরিবেশ দেখার মজাই আলাদা। সকালের ব্রেকফাস্টটা সেরে আমরা সবাই বেরিয়ে পড়লাম আমাদের প্রথম সাইট সিনের জন্য। তো এখানে গ্রুপের মধ্যে আমাদের গাড়িতে যে কজন আছে সবাই এনার্জি চলে এসেছে শুধুমাত্র এই দাদুর ড্যান্স দেখে। সঙ্গে রয়েছে সিমলার এই মনোমুগ্ধকর পরিবেশ এবং দারুণ সুন্দর রাস্তা। পাহাড়ের রাস্তা সুন্দর হলে অনেকটা জার্নি খাটনি কম হয়ে যায়। তো এই রাস্তা এনজয় করতে করতে আমরা চললাম আমাদের প্রথম স্পটে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। প্রথম স্পটটি হলো কুফরি। এটি মাত্র সিমলা থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত, আর এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হয়ে থাকে। যাদের দরকার তারা এই ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা এখানে শুধুমাত্র হর্স রাইডিং করলাম, যার দাম হলো পার পার্সন 500 টাকা করে আপ ডাউন। এখানে বলে রাখি, কুফরির মেইন ভিউ পয়েন্টটিতে যাওয়ার জন্য এই হর্স রাইডিংটা অবশ্যই করতে হবে। আর এইখানে যদি আরও অ্যাক্টিভিটিগুলো করতে চাও, হাতে বেশ খানিকটা সময় নিয়ে আসতে হবে, না হলে সবকটা রাইড করা সম্ভব হবে না। আর সঙ্গে অবশ্যই মাস্ক নিয়ে আসতে হবে, না হলে এই প্রচণ্ড ধুলোতে খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো চলো আমি তোমাদের এখন কুফরির মেন ভিউ পয়েন্টটা দেখাই। এখানে প্রচুর অ্যাক্টিভিটির সঙ্গে সঙ্গে ফটোশ্যুটও আছে। এটি হলো কুফরি ভিউ পয়েন্টটি। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। ভেতরে মার্কেটটিতে প্রচুর দোকান রয়েছে খাওয়া দাওয়া এবং কেনাকাটা করার জন্য। কুফরির এই ভিউ পয়েন্টটি ফাগু ভ্যালি নামে পরিচিত। এটি সিমলার সব থেকে উঁচু জায়গা। এখানে হিমালয়ের দারুণ ভিউ পাওয়া যায়। 200 টাকার টিকিট করে বাইনোকুলার দিয়ে দেখে নিতে পারো। আর আমরা চলে গেলাম ওপরের নাগ মন্দিরে। সেখান থেকে ফাগু ভ্যালির ভিউটা আরও সুন্দর। তো তোমাদের দেখিয়ে দিই ভিউটা কেমন। এখান থেকে হিমালয় পর্বতের ভিউটা ঠিক এমন। এরপরে আমরা চলে এলাম সিমলা মল রোডে। এই সিমলা মল রোডের পাশেই বেশ কিছু জায়গা ঘুরে দেখার মতো আছে, যেমন সিমলা চার্চ,
জাকু টেম্পল এবং সিমলা কালীবাড়ি। আরও কিছু কিছু জায়গা আছে যেগুলো তোমরা ঘুরে দেখে নিতে পারো। এই জায়গাগুলো ঘোরার জন্য হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসতে হবে। আমরা এখানে অনেকটা লেট পৌঁছানোতে জাকু টেম্পল এবং সিমলা চার্চ বন্ধ হয়ে গেছে, তাই আমরা সিমলা মলেই বেশ খানিকটা সময় ঘুরে বেড়ালাম। সুন্দর একটা সানসেট দেখে পরন্ত বিকেলটা আমরা এখানেই কাটালাম। সিমলার প্রাকৃতিক পরিবেশটা যেন একটু অন্যরকম, চারিদিকে রয়েছে সাহেবিয়ানার ছোঁয়া। আমরা হেঁটে হেঁটে পুরো মল রোডটি ঘুরলাম। এখান থেকেই দেখা যাচ্ছে জাকু টেম্পলে সেই বড় হনুমানজির মূর্তিটি, যেখানে সময়ের অভাবে আমরা যেতে পারিনি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন সিমলা কালীবাড়িতে। তো তোমাদের সিমলা কালীবাড়িটা একটু দেখিয়ে দিই ঘুরে। তৃতীয় দিনে আমাদের সিমলা হোটেল থেকে বিদায় নেওয়ার পালা। রইল হোটেলের নাম এবং ফোন নাম্বার, যাদের দরকার তারা যোগাযোগ করে নিতে পারো। এর পরের গন্তব্যস্থল হলো আমাদের মানালি। সিমলা থেকে মানালির দূরত্ব 235 কিলোমিটার, আর যেতে কমসে কম 7 ঘন্টা টাইম লাগে। বিশ্বাস করো, এই জার্নিটাতে খুব ভয় পাচ্ছিলাম যে এতক্ষণ কিভাবে গাড়িতে বসে থাকবো, কিন্তু চারিদিকের প্রাকৃতিক পরিবেশ এবং রাস্তা দেখে এই ভয়টা নিমিষেই কেটে গেল। তখন যেন মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয়, রাস্তা যেন এভাবেই চলতে থাকুক, আর আমি এই প্রাকৃতিক পরিবেশটাকে মন ভরে উপভোগ করি। এরপর আমরা একটা টি ব্রেক নেওয়ার জন্য দাঁড়ালাম একটি শাল ফ্যাক্টরিতে। সেখানে রয়েছে হাতে গড়া শালের মেশিন এবং ওপরে রয়েছে সব রকম শীতের পোশাক। যাদের কেনাকাটা করা থাকে তারা এখান থেকেও কিনে নিতে পারো। সিমলা থেকে সকাল 11টায় বেরিয়ে আমাদের মানালি পৌঁছাতে প্রায় রাত 8টা বেজে গেল। এটা হলো আমাদের মানালির হোটেল রুম। এবার এখান থেকে আমরা যাব মানালির মল রোডে। তো চলো মল রোডটা তোমাদের ঘুরে দেখিয়ে দিই। ডিনার শেষ করে আমরা সেদিন তাড়াতাড়ি শুয়ে পড়লাম। এরপরে চতুর্থ দিনের ভিউ পয়েন্ট শুরু হলো আমাদের মানালি হোটেলের ছাদ থেকে। সেইখানের যা রূপ দেখেছি না, বলে বোঝাতে পারবো না। আমাদের হোটেলটা ছিল মানালির একদম মল রোডের কাছে, আর সেখান থেকে পুরো মানালি শহর এবং তার আশেপাশে যতগুলি সুন্দর সুন্দর পাহাড় আছে সব দেখা যাচ্ছিল। তো দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল। মানালির সবথেকে আকর্ষণীয় জিনিস হলো এখানকার আপেল বাগান, আর এই আপেল বাগান আমরা আমাদের হোটেলের নিচেই পেয়ে গেছিলাম। এরপর ব্রেকফাস্ট করে আমরা মানালি সাইট সিন করতে বেরিয়ে পড়লাম। মানালির সাইট সিনের প্রথম ভিউ পয়েন্টটি হলো হিড়িম্বা দেবী টেম্পল। এটি একটি প্রাচীন গুহা মন্দির, যা মহাভারতে উল্লেখিত ভীমের স্ত্রী হিড়িম্বা দেবীকেই উৎসর্গ করা হয়েছে। মন্দিরের চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, চারিপাশের দেবদারু বন যেন এক রহস্যময় গল্প কাহিনী শোনায়। এরপরেই আমরা চলে এলাম বিয়াস নদীর অ্যাক্টিভিটি পয়েন্টে, যেখানে সবাই জিপলাইন করছে, নদীতে জলধারার মজা নিচ্ছে। তো আমরা একটু নিচে গিয়ে জলস্রোতে একটু মজা নিই। এরপরে চলে এলাম মানালি ক্লাব হাউসে।
এখানে ঢোকার এন্ট্রি ফি হলো 25 টাকা পার পারসন। ভেতরে অনেক ইনডোর গেম আছে, আউটডোর গেম আছে, প্রচুর অ্যাক্টিভিটি হয়, শো হয়, শপিংয়ের জন্য অনেক দোকান আছে ভেতরে। এরপরে চলে এলাম বশিষ্ঠ মুনির আশ্রমে। আনুমানিক 4000 বছর আগে এই মন্দিরটি তৈরি হয়। মন্দিরটির বিশেষ আকর্ষণ অসাধারণ কাঠের কারুকার্য এবং নির্মাণশৈলী। মন্দিরের গর্ভগৃহে রয়েছে কোষ্ঠী পাথরের নির্মিত বশিষ্ঠ মুনির মূর্তিটি। মন্দির গৃহ বন্ধ থাকায় এই মূর্তিটি আমি দেখাতে পারলাম না, কিন্তু এই অদ্ভুত কাঠের কারুকার্য দেখে মন মুগ্ধ হতে বাধ্য। বেলা শেষে আমরা হোটেলে ফিরে ডিনার করলাম এবং পরের দিনের জন্য প্রস্তুত হয়ে গেলাম। পঞ্চম দিনে রয়েছে আমাদের স্নো পয়েন্ট, মানে যেখানে বরফ আছে আমাদের সেখানে নিয়ে যাবে। তো প্রথমে আমরা অটল টানেল ক্রস করলাম এবং সেখান থেকে আমরা কোকসারের দিকে এগিয়ে গেলাম। মানালি যাব আর বরফ নিয়ে খেলা করব না, তা কি হয়? এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি, আমরা গেছিলাম জানুয়ারির 19 তারিখে। তো এই সময়েও আমরা পাউডার স্নোটা পাইনি। তাহলে বুঝতেই পারছো পাউডার স্নো পাওয়ার জন্য জানুয়ারির লাস্ট উইকই বেস্ট। এরপরে ফেব্রুয়ারি এবং মার্চে স্নোফলের জন্য রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। তো তোমরা তোমাদের ট্যুর প্ল্যান সেভাবেই করতে পারো। আর যদি ট্যুর প্ল্যান করে ফেলে থাকো আর মনে হচ্ছে যে পাউডার স্নো পাওয়ার সম্ভাবনা নেই, তো সেখানে আরেকটা অপশান আছে। যে কোনো স্নো পয়েন্টে গিয়ে এই স্নো কারগুলো বুক করে তোমরা তোমাদের পছন্দের হাইটে গিয়ে সেখান থেকে পাউডার স্নোয়ের মজা নিতে পারো। এই রেটটা আমি এখানে জানিয়ে দিলাম। এই মাইনাস টেম্পারেচারে এসে শাড়ি পরে ফটোশ্যুট করে একটা দারুণ অভিজ্ঞতা হলো। জীবনের একটা সুন্দর স্বপ্ন পূরণ হয়ে গেল আমার। এখানে আমরা অনেকটা সময় কাটালাম, ছবি তুললাম অনেক। এখানে অনেক জায়গায় স্নো বুট এবং স্নো শ্যুট ভাড়া পাওয়া যায়, সেগুলো ভাড়া করে নিতে পারো। আর সঙ্গে অবশ্যই ডবল হ্যান্ড গ্লাভস রাখতে হবে, আর সঙ্গে কর্পূর। আমরা চলে এসেছি সোলাং ভ্যালিতে। এখানে বরফ পড়ে থাকলে প্রচুর অ্যাক্টিভিটি হয়। এখনও অনেক রকম অ্যাক্টিভিটি আছে, প্যারাগ্লাইডিং, হর্স রাইডিং এবং রোপওয়ে। এছাড়া আরও অনেক রকম অ্যাক্টিভিটি আছে, যদি চাও তোমরা এখানে এসে করে নিতে পারো। স্নোফল হলে এই জায়গাটা পুরোটাই বরফে সাদা হয়ে থাকে, তো এখানে আরও অ্যাক্টিভিটির সংখ্যা বেড়ে যায়। তখন এই জায়গাটার দৃশ্যটা পুরো অন্যরকম দেখতে লাগে। এখানে এসে প্যারাগ্লাইডিং করতে চাইলে হাই ফ্লাইতে 3500 এবং শর্ট ফ্লাইতে 1500 উইথ ভিডিও শ্যুট। তো এখানে তোমরা বার্গেটিং করে নিতে পারো। সোলাং ভ্যালি ঘুরে হোটেলে যাওয়ার পথে দেখতে পেলাম প্রচুর হট এয়ার বেলুন আকাশে ভেসে রয়েছে। দিনের বেলাও যে এত সুন্দর লাগবে রাতে দেখে ভাবতেই পারিনি। এটা আমাদের 6ষ্ঠতম দিন। আমরা মানালি হোটেল ছেড়ে চললাম মণিকরণের দিকে এবং সেখান থেকে আমরা যাব চণ্ডীগড় স্টেশনে। যাবার পথে আমরা দাঁড়ালাম বিয়াস নদীর রাফটিং পয়েন্টে। সেখান থেকে অনেক লোক রাফটিং করছে, তো দেখে আমাদেরও খুব ইচ্ছে হলো রাফটিং করতে, কিন্তু সময় হাতে খুব কম। তাই আমরা কিছুক্ষণ ওখানে বসে রাফটিং করা দেখলাম এবং তারপরে এগিয়ে চললাম মণিকরণের দিকে। চলে এসেছি মণিকরণে। এখানে মণিকরণ মন্দির এবং গুরুদুয়ারা রয়েছে, আর সঙ্গে রয়েছে হট ওয়াটার স্পেনিং। উঁচু পাহাড়ের ঠিক মাঝখানে এত সুন্দর পরিবেশে এমন একটি মন্দির দেখব আশা করিনি, আর এত মুগ্ধ হয়ে গেছি। বেশ খানিকক্ষণ এখানটাতেই কাটিয়েছি। 1760 মিটার উচ্চতায় অবস্থিত কাসল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে এই শহরের সবথেকে সুন্দরতম জায়গা। এটি কুল্লু থেকে 45 কিলোমিটার এবং মানালি থেকে প্রায় 85 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে সবথেকে আকর্ষণীয় জিনিস হলো গরম জলের কূপ, আর তার পাশ থেকেই বয়ে যাচ্ছে পার্বতী নদী। এই গরম জলে অনেকেই স্নান করে, ভেতরেও স্নানের ব্যবস্থা আছে এবং এখানে দুপুরের লাঙ্গারের ব্যবস্থাও আছে। অনেকে এই গরম জলের কূপে চাল ছোলা ভিজিয়ে রেখে সেটাকে প্রসাদ হিসেবে বাড়িতে নিয়ে যায়। মন্দিরের এই রান্নাবান্নার খাবারও এখানেই সিদ্ধ করা হয়।
এবার আমরা ফিরে যাব চণ্ডীগড় স্টেশনে এবং সেখান থেকে ফিরে যাব নিজের বাড়িতে। ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই জানিও নিচে কমেন্ট বক্সে লিখে, আর সঙ্গে একটা লাইক দিয়ে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও। পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলো না। ঘোরা সংক্রান্ত আরও অনেক ভিডিও আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, প্লিজ একবার গিয়ে চেক করে নিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।